পদ্মা নদী দিয়ে পানি যদি না আসে, আপনি নিচে ব্যারেজ বানাচ্ছেন কিসের জন্য, কার জন্য? আমাদের তো বাঙালি, বোমটা না পড়া পর্যন্ত আমরা টের পাই না। বিজিবিকে একই সাথে আমাদের শক্তিশালী করা দরকার এই কারণে যে প্রকারান্তে দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের যে সংঘাতটা আছে, এই সংঘাতটা কূটনৈতিকভাবে সমাধান হওয়াটা বড় কঠিন এই কারণে বাংলাদেশে যে 54টা নদী আসছে ইন্ডিয়া থেকে, সবকটাই তারা বন্ধ করে দিচ্ছে। যখন নদী বন্ধ করে দিচ্ছে তখন আপনি চাইলেও পানির হাহাকার লাগবে কয়দিন পরে। আপনারা যারা মিডিয়াতে আছেন তারা একটু দেশব্যাপী সার্ভে করেন যে 1971 সালে দেশটা যখন স্বাধীন হয় তখন আমাদের কয়টা নদী জীবিত ছিল আর এখন কয়টা নদী জীবিত আছে। তখন নদীগুলোতে কত পরিমাণ পানি আসতো, এখন নদীগুলোতে কত পরিমাণ পানি আসে। আন্তর্জাতিক আইন কিন্তু বলতেছে যে একটা নদীর স্বাভাবিক গতি প্রবাহ, নদী কখনো মারা যাবে না, ঠিক আছে, কিন্তু আমাদের কয়টা নদী মরে গেছে এই হিসাবটা নেন। এই হিসাবটা যদি আপনি নেন, তার সাথে আরও 10 বছর যোগ করেন, 10 বছর পরে আমাদের দেশে পানির হাহাকার হবে। আন্তর্জাতিক যে সমরবিদ আছে তারা বলতেছে যে সামনের সময় আসতেছে পানি নিয়ে যুদ্ধ লাগবে। এবারই আপনি ইন্ডিয়া পাকিস্তানের যে গণ্ডগোল লাগলো, তখনই কিন্তু আপনি দেখছেন যে ইন্ডিয়া বলছিল যে পাকিস্তানের সাথে 1960 সালের যে সিন্ধ নদীর চুক্তি আছে, সিন্ধ চুক্তি, ওই চুক্তিটাতে 3টা নদী ভারত থেকে পাকিস্তানে ঢুকছে, 3টা নদী পাকিস্তান থেকে ভারতে ঢুকছে। এই চুক্তিটা তারা বলছে যে আমরা এই চুক্তি আর মানবো না। তখন কিন্তু পাকিস্তান হুমকি দিছে যে তুমি আমার এই নদীতে বাদ দিয়ে দেখো, দরকার হলে পারমাণবিক বোমা ইউজ করবে তা, ঠিক আছে। কারণ নদী ওইরকম ইম্পর্টেন্ট জিনিস। আপনি আজকে ফারাক্কা বাদ দিয়ে পদ্মা নদীটা মেরে ফেলতেছে, আমরা নিচে পদ্মা ব্যারেজ করার পরিকল্পনা করতেছি। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনি একটা সুন্দর কাপ কিনে নিয়ে আসছেন, কিন্তু আমার পটে কোনো পানি কফি নাই, তা আপনি এই কাপ কিনে লাভ কি? আপনার পদ্মা নদী দিয়ে পানি যদি না আসে, আপনি নিচে ব্যারেজ বানাচ্ছেন কিসের জন্য, কার জন্য? তার মানে আপনাকে আগে বসতে হবে হচ্ছে এই নদীর যে পানির হিস্সা, এটা আদায় করতে হবে। এখন ভারত যদি আমাদেরকে পানির হিস্সা না দেয়, তা আপনার কী করার আছে? আপনার পানি না খেয়ে থাকবেন? পানি না খেয়ে আমরা বাঁচবো? তাহলে তো এক সময় আমরা আস্তে আস্তে সেই যুদ্ধের দিকে আগাচ্ছি। সুতরাং এই কথাটা মাথায় রেখে আজ থেকে ধরেন 47-48 বছর আগে 1979 সালে ইরান যখন সিদ্ধান্ত নিল যে না, আমেরিকা তো আমার সাথে যুদ্ধ করবেই, আজকে না কালকে আমার আমেরিকার সাথে যুদ্ধে যাইতেই হবে, সে 1979 সাল থেকে সে প্রস্তুতি নিছে। এই 2026 সালে এসে সে আমেরিকাকে মোটামুটি দেখায় দিচ্ছে যে সে কী করতে পারে। আমরা কি প্রস্তুতি নিচ্ছি? আমাদের কি সেই প্রস্তুতি আছে? আপনি একজন সাংবাদিক, আপনাকে কি সরকার ওই প্রস্তুতি দিয়েছে যুদ্ধ লাগলে পরে আপনি কীভাবে ওয়ার করেসপন্ডেন্স হিসেবে কাজ করবেন? আমরা কবে প্রস্তুতি নিব? আমাদের ঘরে ঘরে প্রস্তুতি লাগবে। এই প্রস্তুতি যদি আমরা না নেই, তাহলে আমাদের অপশন হচ্ছে 4টা। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার অপশন হচ্ছে 4টা। 1 নম্বর অপশন হচ্ছে যে আপনি সমর্পণ করবেন। সমর্পণ মানে কি? ইন্ডিয়া যা বলবে আপনার নতজানু হয়ে মাথা নিচু করে তা শুনবেন। এটা যদি না হয়, তাহলে আপনাকে যাইতে হবে সম্প্রীতিতে। সম্প্রীতি মানে কি? আপনার স্ট্রং, মনে করেন যে কূটনৈতিক চাল দিয়ে আপনি এটা এনশিওর করলেন, ভাই তোমার আমার জিনিস 50-50 ভাগাভাগি করবো আমরা। সম্প্রীতিতেও যদি কাজ না হয়, তাহলে হচ্ছে সংঘাত। সংঘাতে কি হবে? আমরা পানি চাইবো, ও পানি দিবে না, আমরা এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাব। আন্তর্জাতিক আদালতে আমরা যখন যাব, তখন সে উজানের দেশ, সে আমাদেরকে আক্রমণ করবে, রংপুর নিয়ে নেবে। আর ফাইনাল হচ্ছে আমরা যখন জানি যে যেদিন আমাদের সব নদী শুকায় যাবে, যেদিন সীমান্ত জুড়ে ফেলানিদের লাশ ঝুলতে থাকবে, একদিকে চিটাগাং নিয়ে যাওয়ার হুমকি আসতে থাকবে, একদিকে রংপুর নিয়ে যাওয়ার হুমকি আসতে থাকবে, যেদিন মনে করেন যে সত্যিকার অর্থে বাংলাদেশের গাঁজাপট্টি বানানোর প্রক্রিয়াটা আমাদের চোখের সামনে আসবে, আমাদের তো বাঙালি, বোমটা না পড়া পর্যন্ত আমরা টের পাই না, সেদিন আপনি কি করবেন? সমর, যুদ্ধে যেতেই হবে। তো এই অপশনের ভেতরে আমার কাছে মনে হয় আপনি যেটা বললেন যে বিজিবিকে এখন থেকেই বিজিবিকে আস্তে আস্তে বিজিবির সক্ষমতা বাড়াতে হবে। কারণ ওই দিন যেদিন আসবে, সেদিন কিন্তু প্রথম সীমান্তে বিজিবি ঠেকাবে, প্রথম যুদ্ধটা তারাই করবে। তো সেটা যদি করাই লাগে, সূরা আনফাল এর আয়াত নাম্বার 60-এ আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়ে রাখছে যে তোমরা তোমাদের অশ্ববাহিনীকে প্রস্তুত রাখো। কার জন্য? ধর্মের বিরুদ্ধে এবং তোমার দেশের বিরুদ্ধে যে শত্রু আছে তাদের বিরুদ্ধে নিজেদেরকে প্রস্তুত রাখো। আর সেই সব শত্রুর বিরুদ্ধে যাদের কথা তোমরা জানো না, কিন্তু আমি আল্লাহ জানি। এই যে অশ্ব প্রস্তুত রাখাটাকে ইসলামিক স্কলাররা কি বলেন? ইসলামিক স্কলাররা বলেন যে এই অশ্ব প্রস্তুত রাখা বলতে আল্লাহ বুঝাইছে তুমি সমর প্রস্তুতি রাখো। আজকে ইরান যুদ্ধের প্রস্তুতি রাখছিল কিনা? সেই জন্য তো জিতছে এই যুদ্ধে। তো বাংলাদেশ কি এই যুদ্ধের প্রস্তুতি রাখছে কিনা? বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে সেই যুদ্ধের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, এখনকার বিজিবির বডি ল্যাঙ্গুয়েজে তো অবশ্যই চেঞ্জ আসছে। আপনি গত 17 বছরে এরকম কখনো দেখছিলেন যে সীমান্তে টর্চ লাইট নিয়ে কাঁচি হাতে লোকজন বসে আছে, বিজিবিকে পানি খাওয়াচ্ছে, বিজিবির পাশে দাঁড়ায় আছে যে পুশিং হইতে দিবে না? তার মানে হচ্ছে আমাদের বিজিবিতে পজিটিভ চেঞ্জ আসছে। যখনই মনে করেন যে একটা বাহিনী দেশের জন্য মনে করেন যে জীবন দিতে প্রস্তুত হবে, তখন তার পিছনে তার দেশের মানুষ দাঁড়াবেই। যুগ যুগ ধরে এটাই থিওরি। কোনো দেশের কোনো বাহিনী সেই দেশের মানুষের ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। সুতরাং আমি বোধ করি যে এখনকার বিজিবি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা বোঝার চেষ্টা করতেছে। কেন বোঝার চেষ্টা করতেছে? কারণ মানুষের আকাঙ্ক্ষা বোঝার দায়িত্ব সরকারের।
সরকারের যেহেতু ল্যাঙ্গুয়েজে চেঞ্জ আসছে, তার মানে এখন বিজেপি যেটা করতেছে এটা সরকার চাচ্ছে বলেই করতেছে। সরকারের তো অনেক সীমাবদ্ধতা থাকে, ধরেন সবাই তো আর ধরেন বিজেপি সরকারের মতো না, সবাই শুভেন্দুর মতো না। আর আমাদের মতো ছোট দেশের সরকারের তো একটা থাকে, চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই মনে করেন যে আমাদের বিজেপিকে আস্তে আস্তে অ্যাক্ট করতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ পজিটিভ।